এভরিওয়ান, আমি ডালিয়া। শুরু করছি আমাদের নেক্সট জেন শো প্রোগ্রামটি। আজকে আমরা এই শোতে একজন খুবই অসাধারণ একজন সফল উদ্যোক্তাকে নিয়ে এসেছি এবং উনি আমাদের সাথে আছেন। ওনার নাম হচ্ছে সুমন নংমেন। আমার মাথায় যেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, মানে আমি একটা ক্রাউন পরে আছি। তো এটা অ্যাকচুয়ালি একটি মানে গারোদের ঐতিহ্যবাহী কি বলবো, মানে সম্মান প্রদর্শন করার জন্য ওনারা এটা পরে থাকেন বা প্রেজেন্ট দিয়ে থাকেন। বেশি কথা না বলে আমি পরিচয় করিয়ে দিচ্ছি যিনি এই ক্রাউনটি প্রেজেন্ট করেছেন এবং আমাদেরকে ওনার সফলতার গল্প আমাদের সাথে শেয়ার করতে এসছেন। ওনার নাম হচ্ছে সুমন নংমিন। দাদা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের শোতে আসার জন্য এবং স্বাগতম জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ এবং আপনাকে স্বাগতম এবং নেক্সট জেন শোকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দাদা, এই যে আপনি যেটা আমাকে দিলেন আর কি, এটার ব্যাপারে একটু আমরা মানে ঐতিহ্যবাহী যে স্টোরি আছে এটা একটু অল্প করে শুনি। এটা আসলে আমাদের গারোদের এটা সর্বোচ্চ সম্মাননা আমরা দেই। এটা যে কোনো অতিথিকে বা যে কোনো সম্প্রদায়ের যখন আমাদের সমাজের কোনো অনুষ্ঠানে যখন উনি যান, তখন আমরা সম্মানসূচক আমাদের আমরা এটা খুতুব বলি বা কুতুব বলি আর কি। খুতুব, হ্যাঁ, খুতুব বলি। এটা হচ্ছে যে আমাদের গারো কমিউনিটিতে এটা সর্বোচ্চ সম্মানটা আমরা এটা পড়িয়ে দেই। আমি খুবই সম্মানিত অনুভব করছি এই মুহূর্তে। জি, থ্যাংক ইউ। এবং আমি চিন্তাই করছিলাম যে পুরো শোটাই আমি হচ্ছে যে এই কুতুব যে পরে করবেন। হ্যাঁ, পরে আমি আপনার সাথে গল্প করব। অবশ্যই অবশ্যই। তো দাদা, আপনি বেসিক্যালি হচ্ছে একজন উদ্যোক্তা এবং আপনার যাত্রাটা শুরু কোথা থেকে এবং খাবারকে বেছে নিলেন কিভাবে? আসলে এটার সময়টা হচ্ছে 2019 সাল। তখন এটা আমি শুরু করেছি জাবা, এবং জাবা গারো শব্দ, এটার বাংলা হচ্ছে তরকারি। তরকারি। তো এটা শুরু করার পেছনে দুইটা কারণ ছিল। প্রথমত যে আসলে আমার জীবনে, আমার এই ছোট্ট জীবনে মানে ব্যর্থতার সংখ্যাটাই বেশি, পাল্লাটাই বেশি। সো এটা একটা মানে সাইড ছিল। আর আরেকটা হলো যে যেহেতু আমার লাইফে ব্যর্থতা আছে, তো সেখান থেকে যে আমি চাচ্ছিলাম একটা পরিত্রাণ বা একটা মুক্তি, যে কিভাবে আমি এখান থেকে বের হয়ে এসে আমি এটা শুরু করতে পারি, মানে যে কোনো একটা কাজ করতে পারি যাতে আমি মানুষকে কর্মসংস্থানের একটা সুযোগ দিতে পারি। আর আরেকটা হচ্ছে যে আমাদের কালচারটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তখন আমি আমার উইকনেসটাও চিন্তা করলাম, আমার সবল দিকগুলো চিন্তা করলাম। তো তখন আমার ছোট বোন, তার নাম রুমা নংমিন। ওনার নামটা? রুমা নংমিন। রুমা নংমিন, সরি। ও খুব ভালো রান্না করতো। আচ্ছা। আর আমার মানে তার তখন হবু হাজবেন্ড, তার নাম মিশুক রুরাম। তো তারা দুজনে খুবই চমৎকার রান্না করতো। মানে স্পেশালি আমাদের গারো ফুড, বেঙ্গলি ফুডও আছে, কিন্তু গারো ফুডগুলো তারা খুব ভালো রান্না করতেন। তো আমার এই দুইটা ছিল, যেহেতু তারা রান্না পারে দুজনেই, এবং তখন আসলে আমরাও একটু ক্রাইসিসে ছিলাম, মানে আমাদের কারোর জব ওইভাবে চাকরি নেই সেই থেকে। তো তাদের সেই শক্তিকে আমি এটা করলাম যে আমি অ্যাপ্লাই করি, যে যেহেতু ওরা রান্না পারে তাহলে আমরা একটা রেস্তোরাঁ শুরু করি। এবং তবে সেটা মানে অন্য আর 10টা রেস্তোরাঁর মতো না, এটা হবে আমাদের গারো খাবারের রেস্তোরাঁ। যে আমাদের গারো খাবারকে, আমাদের যে পাহাড়ি খাবার আছে, এই খাবারকে আমরা ঢাকাবাসীর কাছে তুলে ধরব। এবং আমাদের শুধু এবং খাবারের পাশাপাশি এই যেমন আমরা এটা এখন পড়ে আছি, আমাদের এটা একটা ট্র্যাডিশন। এবং পাশাপাশি এই খাবারের সাথে আমাদের কস্টিউমগুলো আছে, আমাদের অর্নামেন্টসগুলো আছে, এবং আমাদের সমাজ ব্যবস্থা গারোদের
এইভাবে যাতে বাঙালিরা আমাদের সমাজ সম্পর্কে জানতে পারে, বুঝতে পারে, আমাকে চিনতে পারে। এটার একটা সহজ এটা হচ্ছে যে খাবারটা আমার কাছে মনে হয়েছে আর কি, যে এটা তাদের কাছে খুব সহজে দ্রুত পৌঁছার একমাত্র মাধ্যম হচ্ছে এই খাবারটা। এই যে দাদা মানে আপনার রেস্টুরেন্টে মানে কি ম্যাজিক আছে যদি বলতে যাই, আমি নিজেও গেছি এক্সপেরিয়েন্স নিতে, মানে ওখানে হচ্ছে যে মানুষ শুধু খাবার খেতে যাবে না, অভিজ্ঞতা নিতে যাবে, যেটা বলছিলেন যে ঐতিহ্যবাহী হচ্ছে যে পোশাক আশাক সরঞ্জাম এবং অর্নামেন্টস আছে, এবং সবচাইতে বেশি চোখে পড়ে মানে রেস্টুরেন্টে ঢুকলে বড় বড় পেইন্টিংস, যেখানে গারোদের সব গল্প এবং কৃষ্টি কালচার ওখানে তুলে ধরা মোটামুটি ফুটিয়ে তোলা হয়েছে। জি, অসম্ভব হচ্ছে যে প্রশান্তি দেয়, এবং আমি শিওর মানে ভবিষ্যতে আরো যারা নতুন মানে ইয়ারা যাবে, মানে যারা হচ্ছে যে কি বলবো কাস্টমাররা যাবে ওনারা আপনার পরিবার হয়েই মানে ওনারা এটাকে কিভাবে আমি বলবো, আমাদের পরিবারের একজন সদস্য হবে আসলে, এটা বাধ্য। হ্যাঁ দিদি, আসলে এটা আমি সবসময় চিন্তা করি। যেমন আমি যখন কোনো বাইরের রেস্তোরাঁতে যাই, হ্যাঁ, তখন আমি আসলে কেমন আচরণ আশা করি। আমি কাস্টমার, আমি একটা রেস্তোরাঁতে গেলাম, তখন আসলে দেখবেন যে আসলে বাইরের যে রেস্তোরাঁগুলো মানে অনেক কি আছে যেগুলো আসলে এগুলো আমাদের যে প্রত্যাশা বা আমরা কি চাই কাস্টমারের মানে এটা কিন্তু তারা বুঝতে পারে না। এই যে আপনি অপরিচিত একজন কাস্টমারকে নিজের পরিবারের একজন সদস্যদের মতন আপনি কিভাবে এটা করে ফেলেন, আপনি এই গুণটা একটু আমাদেরকে শেয়ার করেন, মানে কিভাবে এটা করেন, এবং একজন সফল উদ্যোক্তা হওয়ার যে পিছনে যে গুণাবলীগুলো থাকে এটা মনে হয় একটি অন্যতম। না, আসলে প্রথমে যেটা আমি এবং আমার টিম চেষ্টা করে যে মানুষকে বা কনজিউমার যারা যায় আমাদের রেস্তোরাঁতে তাদেরকে আসলে মানে প্রথমত হচ্ছে মানসিক স্যাটিসফ্যাকশনটা দেওয়ার জন্য, তাদের খুব দ্রুত আপন হয়ে যাওয়া বা তাদের খুব কাছাকাছি যাওয়া, তাদের নিজগুলো বুঝতে পারা, এটা মনে হয় যে অনেক বড় একটা যে আসলে কাস্টমার কেমন এনভায়রনমেন্ট চায়, কেমন সার্ভিসটা চায়, এটা বুঝতে পারাটা কিন্তু বড় একটা ব্যাপার। এবং সেইভাবে মানে বিষয়টা অনেকটা এরকম যে সমস্যা বুঝে ওনাকে ট্রিটমেন্টটা দেয়া, যে আসলে ওনার কী প্রবলেম বা কী সেভাবে আমরা চেষ্টা করি এবং সেভাবে গাইডলাইন দেওয়া। আর জাবা মূলত 5টা বিষয়কে প্রাধান্য দিয়ে আমরা কাজ করি। এটা প্রথমেই সবার আগে হচ্ছে হাইজিনের ইস্যুটা, যে হাইজিন ইস্যুটা আমরা প্রায়োরিটি দিই, দেন ফুড কোয়ালিটি, তারপরে কাস্টমার সার্ভিস, তারপরে আমাদের সিক্রেসি যেটা আমাদের জন্য, এবং আরেকটা হচ্ছে ডিসিপ্লিন। মানে এগুলোকে ঘিরেই আসলে যাবা চেষ্টা করি পরিচালনা করার জন্য, যাতে কাস্টমারকে আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ। আরেকটি কথা না বললেই নয়, আপনাদের পরিবেশনাটা এবং আপ্যায়ন, সাথে যে আপ্যায়ন, এটাকে কি বল, সার্ভিসকে বাংলায় আমরা সেবা বলি, সেবা, জি, সেটা খুবই হচ্ছে যে মানে নান্দনিকভাবে আপনারা প্রেজেন্ট করেন। এবং এই যে ফুডকে মানে খাবারকে একটা শৈল্পিকভাবে পরিবেশন করা এবং গাঢ় খাবারকে বাকি সব সম্প্রদায় এবং সকল জাতি ধর্ম নির্বিশেষ সবার কাছে প্রিয় করে তোলা, এটা তো খুবই দারুণ একটি ব্যাপার দাদা। না, অবশ্যই এটা আসলে রান্না তো একটা শিল্প, একটা রন্ধন শিল্প, এবং এই যে একটা শিল্প এবং আমাদের মানে গাঢ় খাবারে এত বৈচিত্র্যময়তা আছে, এটা আসলে ওইভাবে তুলে ধরা হয়নি এর আগে। জি, ঠিক না, মানে এইভাবে যেমন আমরা হয়তো পরিবারে রান্না করে খাই, কিংবা আমাদের বিভিন্ন সামাজিক অনুষ্ঠান হয়, ওয়ানগালা হয়, সেখানে হয়তো এগুলো আমরা পাই। কিন্তু এই যে বৃহত্তর বাঙালি কমিউনিটির কাছে আমাদের খাবারকে একটা রেস্তোরাঁর মাধ্যমে তুলে ধরা, এটা ছিল একটা আসলে যে আমরা শুধু খাবার না, যাতে আমরা বৃহত্তর জনগোষ্ঠীর কাছাকাছি পৌঁছতে পারি এবং তারাও যাতে আমাদেরকে চিনতে পারে, জানতে পারে, বুঝতে পারে, আমাদের ইমোশনগুলো তারা বুঝতে পারে, অবশ্যই আমাদের সমাজ সম্পর্কে তারা বুঝতে পারে, তাহলেই কিন্তু মানে আমাদের মধ্যে একটা চমৎকার একটা মেলবন্ধন তৈরি হবে।
আমাদের দেশটা সুন্দর হবে, সম্প্রীতি বজায় থাকবে, এই তো। জি, আমি আপনার মানে লাইফস্টাইল রিসার্চ করতে গিয়ে দেখলাম যে আপনার রেস্টুরেন্টে বেশিরভাগ স্টাররা যায়, এবং স্টারের বাইরেও যারা মানে জনসাধারণ আছে ওনাদেরও খুবই প্রিয় একটা জায়গা। এবং আপনি এখন নতুন ফুড কার্ট যেটা ট্রেন্ড হয়েছে নতুন আমাদের মার্কেট প্লেসে, আপনি সেই ফুড কার্টটাও সংযোজন করলেন জাবা রেস্টুরেন্টের সাথে। আমাদের রেস্টুরেন্ট জাবাতে মানে আসলে অনেক স্টাররা যায়, এটা সত্য। যেমন কলকাতার ফেমাস একজন অ্যাক্ট্রেস পাওলি দাম দিদি, উনিও গত বছর এসেছিলেন। তারপরে সিনেমা জগতের মানে নাট্য জগতের, তারপরে সংবাদ মাধ্যম, বিভিন্ন মিডিয়া, বিশ্ববিদ্যালয়ের টিচার বা ফুড ব্লগার, বা যারা আসলে আদিবাসী বা পাহাড়ি ফুড যারা পছন্দ করে, এরকম অনেক ধরনের মানুষ আসে। এবং তাদের কেন তারা এত এটা ভালোবাসে, জাবা ভালোবাসে, এটা আমি জানি না, কিন্তু ওনারা আসেন এবং আমরা চেষ্টা করি আমাদের জায়গা থেকে তাদেরকে সর্বোচ্চ সেবাটা দেওয়ার জন্য। আর ফুড কার্টটা দিয়েছি আজকে মনে হয় ফুড কার্টের 13তম দিন হবে। আচ্ছা, এটা সংসদ ভবনের পশ্চিম পাশে আড়ংয়ের কাছাকাছি ওখানে। তো ওটা মূলত করেছি যে হিল ট্রেক্সের যে খাবারগুলো আছে, যেমন মুংডি, তারপর লাক্সু, মানে এরকম ভেরিয়েশনগুলো আছে। এবং আরেকটা হলো যে এটা আমি চিন্তা করেছি যেহেতু এটা 3 পার্বত্য জেলায় এটার একটা মানে খুবই জনপ্রিয় খাবার। এবং এই মুংডি লাক্সু কিন্তু ঢাকায় একটা ট্রেন, এখন আপনি দেখবেন খেয়াল করলে প্রচুর একটা চাহিদা আছে। তো এটা আমি চিন্তা করেছি যে এটা হিল ট্রেক্সের মানুষদেরকে দিয়েই এটা পরিচালনা করব। আচ্ছা, তো প্রথম যে ফুড কার্ট, এখানে আমাদের একজন মণি মার্মা দিদি আছেন, উনি হচ্ছে এটা মেইন। এবং জাবাতেও হিল ট্রেক্সের খাবারগুলো আছে এবং ফুড কার্টটাকে উনি এটা পরিচালনা করেন। এবং এখানে 6 জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 6 জন শিক্ষার্থী আছেন, তাদের মধ্যে চাকমা আছে, মরু আছে, মারমা আছে, ত্রিপুরা আছে। সো এটা তারা পরিচালনা করছে। দাদা, ভবিষ্যতে আমরা জাবাকে কোথায় দেখব? আসলে জাবা নিয়ে ওইভাবে আসলে মানে প্ল্যান করে, যেমন জাবাটা আসলে তো ওইভাবে প্ল্যান করে হয়নি। তো যদি জিজ্ঞেস করেন যে প্ল্যানটা কি, তাহলে হয়তো এটাকে আর একটু বড় পরিসরে তুলে ধরা, মানে স্পেসটা একটু বড় করা, হ্যাঁ। এবং যেখানে আমাদের গারোদের শিল্প সংস্কৃতি মানে এভরিথিং এখানে থাকবে, যাতে জাবাতে ঢুকে শুধু খাবার না, হয়তো একটা কর্নার থাকবে যে ওই কর্নারে এসে আমাদের মানে যারা বৃহত্তর জনগোষ্ঠীর মানুষ তারা দেখবেন, পরিদর্শন করবেন, শিখবেন, জানবেন, বুঝবেন, এটা আর কি প্ল্যানটা। এই যে জাবাতে যারাই যায় এবং নতুন উদ্যোক্তা যারা ব্যবসা করতে চায় কিন্তু ভয় পায়, ব্যবসা করতে তো অনেক সাহস লাগে, আইডিয়াও লাগে। তো জাবাতে গেলে হচ্ছে যে ওরা এই কথাটা বলতে আমি প্রায় শুনি, ইভেন আমার ফ্রেন্ড সার্কেলরাও প্রায় বলে যে আমি যাবার মতন একটা কিছু করতে চাই। হ্যাঁ, ঢাকায় বা চিটাগংয়ে। তো এত সিম্পল রিপ্রেজেন্টেশন, সব কিছু অ্যারেঞ্জমেন্ট সিম্পলি আপনি মানে এত সুন্দরভাবে সাজান রেস্টুরেন্টটা উইথ হচ্ছে ফুড সব কিছু। এবং এই যে যারা নতুন উদ্যোক্তা হতে চায় ওদের জন্য কি অ্যাডভাইস আপনার, মানে কি বার্তা দিবেন? আসলে বাকিদের কথা আমি বলতে পারবো না, কিন্তু আসলে আমার কাছে মানে এটা বা এই ধরনের একটা কাজ শুরু করার জন্য আসলে টাকার থেকে নিজের প্যাশনটা দরকার বেশি। যেমন টাকা প্রয়োজন হয়েছে আমার প্রথম দিকে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে আমার মনে হয়েছে যে আসলে টাকার থেকে না, মানে নিজের পরিশ্রমটা বা নিজের লেগে থাকা বা এটাকে কোনোভাবেই এটাকে ছেড়ে না যাওয়া, হ্যাঁ, বা বিচ্যুত না হওয়া, মানে আমার একটা প্রবল ইয়া ছিল যে আমার মনের জোর ছিল। মানে হয়েছে তো অনেক কিছুই, মানে অনেক বিচ্যুতি, অনেক ধরনের বাধা বিঘ্ন,
বা মাঝখানে আমরা তো এটা শুরু করলাম 2019-এ, যখন 20-এ তো করোনা শুরু হলো। 20 সালের মার্চে করোনা যখন শনাক্ত হয় বাংলাদেশে, এরপর থেকে তো লকডাউন শুরু হলো। তো 20 টোটালি বন্ধ। 21-এর হয়তো নভেম্বরে গিয়ে আমরা এটা শুরু করেছি। তার মানে প্রায় 1.5 বছর কিন্তু জাবা ক্লোজ। তো যেহেতু 1.5 বছর বন্ধ, তো এটা আসলে আমার জন্য বা আমরা ভাই বোন বা আমার পরিবারের জন্য এটা অনেক বড় একটা ধাক্কা ছিল। কারণ কিছু টাকা ক্যাশ ছিল, আবার কিছু লোন করে এটা শুরু করেছিলাম। তো ওগুলোর কিস্তি আছে বা এরকম কিছু বিষয় ছিল। তো ওই সময়টা মানে মোটামুটি বলতে গেলে যে আমরা একবারে ক্লান্ত হয়ে গেছি। টাকা পয়সার ইস্যু, লকডাউন, এটা। তো ওইটার থেকেও আমার কাছে মনে হয় যে মনের জোরটা হলো সব থেকে বেশি, যে আমি এটা মানে দেখে মানে হয়তো বলা যায় যে হ্যাঁ আমি শুরু করতে চাই, কিন্তু টাকার থেকে আসলে বেশি দরকার যে আমার নিজের একটা প্রতিজ্ঞা বা প্রতিজ্ঞাবদ্ধ হওয়া যে আমি এটা শুরু করবই। হয়তো কমিটমেন্ট, হ্যাঁ, হয়তো আপনি অনেক সময় আপনি একা হয়ে যাবেন, কিন্তু হাল ছাড়া যাবে না, এরকম আর কি। তো আমার এই জাবা আজকে যেখানে দাঁড়িয়ে আছে, এর পেছনেও অনেক মানে কি বলবে যে অনেক রাত জাগার গল্প আছে আমার। অনেক রাত মানে নীরবে নিভৃতে কেটেছে, এটা কাউকে বলা যায় না কষ্টগুলো আসলে ওরকম। সো ওগুলো পার করতে পারলে আর সমস্যা নাই। আমাদের জন্য তো তবে কষ্টের সময় মুহূর্ত আসবেই এগুলো করতে গেলে। ওটা আসলে ওভারকাম করতে পারলে সব একদম ঠিকঠাক। আমাদের জন্য তো মানে দাদার যে প্রেজেন্টেশন একদম ইজি মনে হয়। এই যে সব অতিথিরা যাবে, সবার দেখভাল করবে, মালিক নিজেই বসে অতিথিদের সাথে গল্প করবে, খাবে, মানে এরকম জায়গা আর কোথায় পাওয়া যায় এই ব্যস্ত শহরে? না, আসলে আমিও খুবই মানে খুশি হই যে আপনারা যান বা আপনাদের সাথে কথা বলতে পারি, আমি শিখি আপনাদের কাছ থেকে, বুঝি। এবং যেটা আসলে আপনাকে বলা হয়নি যে সেটা হলো আজকে বলি যে আপনাদের সাথে মিশে আমি আপনাদের মনের যে কথাগুলো বোঝার চেষ্টা করি, যে আসলে কি করলে পরে যাবা আরও ভালো হবে, বা আপনারা আসলে কেমন যাবা চান, ঠিক না? কারণ আপনারা তো এখানে আসেন একটা আপনাদের প্রিয় জায়গা, নাম্বার 1। নাম্বার 2 হলো যে আপনারা একটু প্রশান্তি চান, একটু স্বস্তি চান, যে এই ব্যস্ত শহর, এখান থেকে গিয়ে একটু জাবাতে যাব, ওখানে গিয়ে একটু বসবো, এগুলো বুঝায় আর কি। দাদা, আমরা প্রোগ্রামের একদম শেষ অংশে চলে এসেছি এবং আমার আরও জাবা নিয়ে আড্ডা দিতে ইচ্ছে করছে, আরও খাবার নিয়ে জানতে ইচ্ছে করছে। তবে পরবর্তীতে অবশ্যই হবে আশা করছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এই ব্যস্ত সময়ের মধ্য থেকেও সময় বের করে এখানে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ দিদি। কথা বলছিলাম আমাদের সবার প্রিয় এবং সফল উদ্যোক্তা সুমন নংমেন। উনি শুধুমাত্র একজন ব্যবসায়ী নন, একজন হচ্ছে যে শিল্পীও, যিনি ওনার ঐতিহ্যবাহী যে খাবার সেটা শৈল্পিকভাবে সবাইকে পরিবেশনা করে এবং সবার মন জয় করছেন এবং করবেন আরও। আজকে আমাদের অনুষ্ঠান এইটুকুই, এবং আমি চাইবো আমাদের যে দর্শক এবং শ্রোতারা আছেন আপনারা অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। কমেন্টে জানাবেন আমাদের আরও বাংলাদেশে কি ঐতিহ্য বা কি দেখতে চান এবং কি কোন গেস্টকে আপনারা চান এই শোতে। গল্প হবে, আড্ডা হবে।